লার্নার্স বাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য জিএস জিকে চেষ্টা করা হচ্ছে, ম্যাথ এবং জিআইও শুরু করার যত তাড়াতাড়ি সম্ভব হয় আর কি। তো চেষ্টা করা হচ্ছে, এখন দেখা যাক কতদূর কী হয়। বাট জিএস জিকের ভিডিও আসতে থাকবে এবং ইংলিশের উপর ভিডিও আসবে এবং পুরো চ্যানেলটা বাংলায়, সেটা তো বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে পড়ানো হবে। ইংলিশটা বোর্ড এক্সামের যারা স্টুডেন্ট আছে তারাও যথেষ্ট হেল্পফুল হবে সেখান থেকে, আই থিঙ্ক সো। আর কম্পিটিটিভ এক্সামে এখানে পড়ানো বলতে কম্পিটিটিভ এক্সামের জন্য সব জায়গাতেই পড়ানো হচ্ছে। আমাদের একটু জাস্ট আলাদা চেষ্টা, আলাদা বলবো না, সেমই জিনিস তো সেমই, বাট তবুও আমরা চেষ্টা করছি যে যতটা সহজভাবে আর কি পড়ানো যায়। আজকে যেমন ইন্ডিয়ান হিস্ট্রি লিখে রেখেছি, হিস্ট্রি খুব বোরিং সাবজেক্ট, আমরা প্রত্যেকেই জানি যে হিস্ট্রি প্রচণ্ড বোরিং সাবজেক্ট একটা। তো কম্পিটিটিভের জন্য স্পেশালি এখন যেমন এনটিপিসি পরীক্ষা কয়েকদিন আগে হলো, যেমন পড়ছে যে ম্যাক্সিমাম যে সময়ানুক্রমভাবে সাজানো যে ঘটনাগুলো সেগুলো পড়ছে, তো সেগুলো এমসিকিউ থেকে হয় না। এমসিকিউ থেকে হয়, এমসিকিউ থেকে কোনগুলো হয় যে হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেছেন বা কত সালে মহাবিদ্রোহ হয়েছিল, এগুলো হয়। বাট থিওরির জ্ঞানটা যদি একটু মাথার মধ্যে থাকে তাহলে আই থিঙ্ক খুব ইজি হয় এমসিকিউগুলো অ্যান্সার করা কম্পিটিটিভ এক্সামে। তোমরা যারা আছো প্রত্যেকেই জানবে আমি একজন নিজেও লার্নার, কেমন। তো চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজে ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারো, সেই চেষ্টাই করবো। দেখা যাক কতটা কী হয়, কেমন ভালো লাগে জানিও একটু। আর চলো আজকে তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে একটু কথা বলি বলতে ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা প্রত্যেকেই জানো যে তিনটে ভাগে বিভক্ত। এগুলো এনসিয়েন্ট, মেডিয়েভাল আর মডার্ন, তিনটে ভাগে বিভক্ত আছে। তো আজকে আমি মেনলি যেটা করছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, কেমন। যে আমি চেষ্টা করবো জিনিসটাকে স্টোরির মতো করে বলার, যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। স্টোরির মতো করে বলার চেষ্টা করছি। ইন্ট্রোডাকশন ক্লাস, একটা ওভারভিউ দেবো, জাস্ট শুনবে, দেখবে, ভালো লাগবে আশা করি। আমিও অন্য অনেক জায়গা থেকে শিখে এসেছি, আমিও অ্যাজ এ লার্নার। আমি প্রথমেই বলছি, আর চ্যানেলটার নামই লার্নার্স বাডি। তোমাদের কিছু সাজেশন থাকলে তোমরা নিশ্চয়ই দেবে, আমরা শিখতে পেরে সত্যি খুবই ভালো লাগবে তাহলে। আর আজকে ইন্ট্রোডাকশনটা জাস্ট দিই, এমনি দুটো ক্লাস আরও হবে হিস্ট্রি। ইন্ট্রোডাকশন দেওয়ার পর তারপর আমরা আরও ডেপথে যাব। হ্যাঁ, তবে এটা বলছি যে এটা যে কোনো সেন্ট্রালের কোনো এক্সাম বা স্টেট লেভেলের কোনো ছোটোখাটো এক্সামের জন্য দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ডাব্লিউবিপির পুলিশের এক্সাম হোক, কনস্টেবলের এক্সাম হোক, পিএসসির এক্সাম হোক, এগুলোর জন্য এনাফ। বাট ডাব্লিউবিসিএস এর যেটা ভাস্ট পড়তে হয় তার জন্য কিন্তু এটা এনাফ নয়। এটা হ্যাঁ, তুমি পড়তেই পারো, কারণ এটা একটা আইডিয়া, আমি একটা ব্রিফ আইডিয়া দিতে চলেছি এর মাধ্যমে। দেখো ভালো লাগবে, ওসব ছাড়ো, এখন ক্লাসটা দেখা যাক। তো ফার্স্টেই বলি, ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমরা প্রত্যেকেই যেমন ইতিহাস পড়েছো, আমি যেমন বলছি গল্পের মতো করে বলবো। তো ইন্ডিয়ান হিস্ট্রি একটা না ট্রেন্ড ফলো করে চলে। একটা যে ট্রেন্ড থাকে না, যে কেমন চলছে, যেমন এখন হচ্ছে আর কি, যে আজ এই বাইক ছিল, কাল এই নিত্য নতুন বাইক আসছে বা টেকনোলজি আসছে। তো ইন্ডিয়ান হিস্ট্রিও না একটা ট্রেন্ড ফলো করে আসছে। আর ইন্ডিয়ান হিস্ট্রি সত্যি পড়তে খুব ইন্টারেস্টিং লাগবে। হিস্ট্রিটা পুরো যখন পড়াবো, এখন তো ইন্ট্রোডাকশন হচ্ছে, যখন মেনের ক্লাসগুলো হবে তখন যেন কেউ নোটস করবে না, ক্লাসটা দেখবে, বুঝবে, তারপর নোটস করবে। হিস্ট্রিও বোঝার আছে এবং ভালো লাগবে, গল্পটা শুনতে ভালো লাগবে। তো হিস্ট্রি যে এখানে আছে, আমি যে ট্রেন্ডের কথা বলছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি, এক মিনিট, সেটা হচ্ছে যে হিস্ট্রি না আমাদের প্রথমেও যেমন চলেছিল এখনো ঠিক তেমনই চলবে, মানে এখনো ঠিক সেই প্রভাবটা থেকেই থাকে। যেমন হচ্ছে প্রথমে আমরা কোনো কিছু ম্যানেজ থাকবে, খুব গোছানো গোছানো ব্যাপারটা থাকবে, হাতের লেখা কয়টা ভালো না, ম্যানেজ থেকে আনম্যানেজড হয়ে যাবে, মানে ডিটা আঁকলো না, অগোছালো। ঠিক আছে, অগোছালো হওয়ার পর এটাকে আমরা আবার চেষ্টা করব ম্যানেজ করার। এই ট্রেন্ডগুলো না একটু শুনে নাও, তাহলে সুবিধা হবে। এই ম্যানেজ মানে গোছানো, কেমন, বা ওই যেমন বলে না কোনো কাজ গুছিয়ে করা, ওই টাইপের ব্যাপার। তো কোনো কিছু যেমন ম্যানেজ থাকবে, এটা প্রথম ট্রেন্ডের কথা বলছি আমি, আশা করি ভয়েস রেকর্ড হচ্ছে। তো প্রথম ট্রেন্ডের কথা বলছি আমি, এটা কোনো কিছু ম্যানেজ থাকলো, গোছানো, সেটা আবার আনম্যানেজড হবে, সেটা যেভাবেই হোক। কেউ এসে হিস্ট্রিতে যেমন হয়, ইতিহাসে তোমরা যেমন দেখেছো যে কেউ এসে অ্যাটাক করে গেল, তার জন্য হতে পারে। আবার কোনো কারণে মানুষের নিজের কোনো দোষ থাকলো বা গাফিলতি থাকলো, ত্রুটি থাকলো, তার জন্য সেটা অগোছালো হতে পারে। কিন্তু সেইগুলোকেই আমরা আবার গোছানো, মানে জিনিসটাকে গুছিয়ে আবার আগের মতো ম্যানেজ জায়গায় ফেরার চেষ্টা কিন্তু আমরা সবসময় হিস্ট্রিতে করে থাকবো। আর একটা ট্রেন্ড যেটা হচ্ছে, এটা মেন ট্রেন্ড বলতে গেলে, এটা এটা তোমরা সব জায়গাতেই দেখতে পাবে। 2 নম্বর ট্রেন্ড যেটা বলবো আমি, দিস ইজ ম্যানেজ, আনম্যানেজ অ্যান্ড ম্যানেজ, গোছানো, অগোছানো, আবার গোছানো। এবার মানুষ যখন গুছিয়ে থাকবে তখন তারা খাওয়া দাওয়া করবে,
তখন তাদের একটা ইকোনমিক্যাল স্ট্যাটাস যেটা থাকবে, ইকোনমিক্যাল স্ট্যাটাস বলতে অর্থনৈতিক যে তাদের স্ট্যাটাস যেটা বলো, অবস্থা বলতে পারো, বা তাদের যে ভাবধারা, সেটা হচ্ছে যে ওরা না কোনো কিছু খাবে, কোনো কিছু খাওয়া দাওয়া করলো কোনো দিনে, রোজগার করলো কোনো কিছু, রোজগার করার পর সেটা খেলো, খাবার হিসাবে গ্রহণ করলো। যেমন হয় না ডেলি খাটে আর ডেলি খায়, দিন মজুর যেমন হয় প্রত্যেক দিনে রোজগার করে প্রত্যেক দিনে খাবার খায়, তো ওরা ডেলি খাটলো, রোজগার করলো, তারপর ডেলি খেলো, কোনো সঞ্চয়ের কোনো ব্যাপার থাকলো না। আর একটা কি হয় যে ওরা রোজগার করলো, খেলো, তার সঙ্গে সঙ্গে সঞ্চয়ও করতে শিখলো। এবার দেখো সঞ্চয় করতে শিখলো ঠিক বলবো না, সঞ্চয় করলো, এটা পুরোপুরি ডিপেন্ড করে স্ট্যাটাসের উপর, যে এখন কেমন স্ট্যাটাস আছে, অর্থনৈতিক অবস্থা এখন কেমন দেশে চলছে, তার উপর পুরোপুরি জিনিসটা নির্ভর কিন্তু করে থাকে। রোজগার করে খাওয়া হলো, রোজগার করে খেয়ে সঞ্চয় করলো। একটা কথা, 1947 যখন ভারত স্বাধীনতা লাভ করে, তার আগে তো এমন তো ছিল না, কেউ তো তখন 1940 খাওয়ার সময় বলেনি যে আমি 10 বছরের জন্য কোনো টাকা ইনভেস্ট করে দিলাম, 10 বছর পর আমার এই টাকার অ্যামাউন্ট এত হবে না। তখন তারা শুধু সার্ভাইভ করতো, যে আমাকে সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করার জন্য কাজ করতে হবে, কাজ করার জন্য, কাজ করার ফলে যে পারিশ্রমিক পাবে বা যে খাবারটা তারা সংগ্রহ করবে, সেই খাবারটা খেয়ে তারা তখন জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে বা বাঁচবে। এই একটা ইকোনমিক্যাল স্ট্যাটাস, ইকোনমিক্যাল ট্রেন্ড তাদের মধ্যে দেখা গিয়েছিল। আর একটা ব্যাপার যেটা 3 নম্বর যে কথাটা আমি বলবো, এখানে লিখছি 1 আর 2 এর মধ্যে 3, নতুন জানা। তো 3 নম্বর কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তারা না, মানুষ যেটা হয়, এটা ট্রেন্ড বলবো না, এটা এখনো হয়, এটাও এখনো হয়, এটাও এখনো হয়। সেটা হচ্ছে যে মানুষ যখন প্রচুর, মানুষের উপর প্রচুর অত্যাচার হবে, প্রচুর অত্যাচার হওয়ার ফলে তারা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যাবে, তখন তারা বিপ্লবের আশ্রয় নেবে, মানে বিপ্লব করবে বা আন্দোলন করবে। সেই আন্দোলনের মাধ্যমে, সেই আন্দোলন যখন করবে তার মাধ্যমে তারা একটা দাবি রাখবে, তার ফলে যুদ্ধ হবে, তার ফলে সমাজের মধ্যে পরিবর্তন আসবে, আর পুরো ঘটনাটার মধ্যে মানুষ যে কষ্টের মধ্যে ছিল, সেই কষ্ট থেকে আবার সুখে শান্তিতে জীবনে ফিরে যাবে। আর একটা মেন কথা হচ্ছে, এই যে সুখের শান্তিতে জীবনে ফিরে যাওয়ার জন্য যে জায়গায় প্রবেশ করবে, সেখানকার মানুষরা কিন্তু অপেক্ষা করবে যে, মানে কোনো একটা জায়গা, অন্য একটা দল, একটা দল আছে, এর উপর প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে, এই একটা দল ধরে নাও, এর উপর প্রচুর পরিমাণে অত্যাচার হচ্ছে, এ তখন অন্য একটা জায়গায় যাবে, কিন্তু অন্য একটা জায়গাও কিন্তু অন্য একটা দল কিন্তু ক্রিয়েট করে রাখবে, জায়গাটা করে রাখবে, ঠিক আছে, সেই জায়গায় যাবে, বা তারা আন্দোলনের মাধ্যমে সেই জায়গাটা নিজের জন্য বানিয়ে নেবে, যেটা আমাদের বিপ্লবীরা করেছিল, ভারতবর্ষকে নিজের জন্য বানিয়ে নিয়েছিল। তো এই 3টে ট্রেন্ড কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যাবে। যেমন আমরা প্রথমেই যেমন দেখি এখানে হরপ্পা, হরপ্পা সিভিলাইজেশন, HC লিখলাম, ঠিক আছে। হরপ্পা সিভিলাইজেশন যেটাকে আবার বলে কি জানো, ইন্দাস ভ্যালি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটাকে বলা হয়। তো হরপ্পা সিভিলাইজেশনের মধ্যে একটা কথা আছে, দেখো, সিভিলাইজেশন, সিভিলাইজড করা, একদম সুন্দরভাবে গুছিয়ে থাকা, ম্যানেজ, ম্যানেজ জায়গায় আছে, একদম পুরো গোছানো, গোছানো জায়গা আছে হরপ্পা সিভিলাইজেশন। গোছানো মানে কি, তাদের ক্ষেত্রে তাদের কাছে সবকিছু আছে, স্নানাগার আছে, তাদের কাছে শস্যাগার আছে, শস্যাগার বা মজুদগার, যেটা গোডাউন বলা হয় বা গোদাম বলা হয়, সে গোদাম আছে। তারা ভালোভাবে থাকতে জানে, ভালো করে কাজ করে, পরিশ্রম করে, শস্য ফলায়, চাষবাস করে, পশুপালন করে, সমস্ত কিছু করে, এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আনন্দে ভালোভাবে পুরো দিনটা কাটাতে পারে। এটা হচ্ছে গোছানো, হরপ্পা সিভিলাইজেশন, এই জন্য এই কথাটা ইউজ হয়েছে, সিভিলাইজেশন, হরপ্পা সিভিলাইজেশন ব্যাপারে আরো অনেক অনেক তথ্য আছে, আরো অনেক তথ্য আছে, সেগুলো আমরা পরে পড়বো। আমি কিন্তু বারবার বলছি, এটা জাস্ট ওভারভিউ ক্লাস, ওভারভিউ ক্লাসটা পুরো নিয়ে নাও, মডার্ন পর্যন্ত পুরোটা করবো ওভারভিউ, খুব জোর আর 2-3টে ক্লাস হবে। তো ওভারভিউ পুরোটা হয়ে গেলে তখন তোমাদের কাছে বুঝতে বা তোমরা লিঙ্ক করতে তোমাদের আরো সুবিধা হবে, জাস্ট এক্সট্রা ব্রড নোটের কোনো দরকার নেই। তো হরপ্পা সিভিলাইজেশন মানে কি হলো তাহলে, গোছানো, সিভিলাইজড, গোছানো, প্রত্যেক মানুষ গোছানো, সবকিছু গোছানো, সবাই নিজে নিজে আছে, আরামে আছে, অ্যাজ করছে, খাচ্ছে যাচ্ছে, বিন্দাস আছে। এটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। হরপ্পা সিভিলাইজেশন এবার ধ্বংস হয়ে যায়। এবার ধ্বংস কি করে হয় তার উপর অনেক থিওরি আছে। অনেকে বলে যে বাইরে থেকে কেউ এসেছিল, মানে বাইরে থেকে কিছু জাতি প্রবেশ করে, তারা হচ্ছে, তাদেরকে কি বলে, আর্য জাতি, আরিয়া, আরিয়া জাতি প্রবেশ করে এদের উপর এখানে আসে, এখানে এসে তারপর ওরা বসবাস করতে শুরু করে, বা হরপ্পা সিভিলাইজেশন যেটা হরপ্পা, সেটা জলের তলে ডুবে যায়। এমনি অনেক থিওরি আছে, থিওরিগুলোর ব্যাপারেও পরে আমরা দেখবো, অতটা ইম্পর্টেন্ট কিছু না থিওরিগুলো, MCQর জন্য অতটা ইম্পর্টেন্ট কিছু না। তো আরিয়া যে জাতি, তারা এসে হরপ্পা সিভিলাইজেশনে এখানে এসে কিন্তু তারা বসবাস শুরু। তো এই যে গোছানো থাকলো, এরপরে আস্তে আস্তে কিন্তু আমাদের হিস্ট্রির ট্রেন্ড কি বলছে, যে ম্যানেজ থেকে চলে আসবে আনম্যানেজে, আনম্যানেজ থেকে আবার ম্যানেজ আসবে ম্যানেজ। এটা আমরা কিন্তু এখনো করে চলেছি, বুঝতে পারবে এটা কেন বলছি, ম্যানেজ থেকে আনম্যানেজ। হরপ্পা সিভিলাইজেশন এখান থেকেই চলে আসবে তখন বৈদিক এজ, বৈদিক এজ যেটাকে বলে, বৈদিক, বয়কাদশী কয় মনে হয়, বাংলা একটু মাথায় আসছে না, ভেদিক এজ। তো ভেদিক এজ, ভেদিক মানে এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বেদ আছে,
বেদের ব্যাপারে আমরা পরে পড়বো, কয় প্রকার বেদ কি আছে কি না সেই ব্যাপারে আমরা পরে পড়বো। তো বেদিক এজের জাস্ট একটু কনসেপ্টটা শুনে নাও। বেদিক এজের মধ্যে তোমাদেরকে দুটো জিনিস একসঙ্গে পড়তে হয়, একটা হচ্ছে বেদিক এজ, ঋগ্বেদিক এজ, ঋগ্বেদিক এজ, আর একটা হচ্ছে লেটার বেদিক এজ। ঋগ্বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ বা যাবতীয়। বৈদিক যুগে যখন তারা এলো, তারা মেনলি ছিল যাযাবর টাইপের। তাদের কেমন ছিল, তাদের ইকোনমিক্যাল ব্যাপারটা কেমন ছিল, তারা রোজগার করবে আর খাবে, মানে ডেলি মজুর টাইপের। তারা বাইরে যাবে, ডেলি মজুর কথাটা ঠিক না, তারা বাইরে যাবে, বাইরে গিয়ে রোজগার করবে, খাবে। তাদের সঙ্গে মেন কি ছিল, তারা ঋগ্বেদিক এজের কথা বলছি, এই জায়গাটা আপাতত ছাড়ো, এখানে এসো। ঋগ্বেদিক যুগে যে মানুষরা এসেছিল তারা রোজগার করবে, আর লিখছি রোজগার করবে এবং খাবে এবং বাঁচবে, বি লিখলাম আর কে বি, ঠিক আছে, বাঁচবে মানে তারা জীবন ধারণ করবে, রোজগার করে খাবে। তারা বাইরে ঘুরে বেড়ায়, তারা বাইরে ঘুরে বেড়ায় কি নিয়ে, পশু নিয়ে ঘুরে বেড়াবে, জানোয়ার নিয়ে ঘুরে বেড়াবে, তাদের যা পোষা আছে সেগুলো নিয়ে তো ঘুরে বেড়াবে। যেখানে আমাদের এখানে যারা যাযাবর যেটা বলা হয়, যে ওখানে গেল 1 মাস থাকলো, এখানে এলো 1 মাস থাকলো, এইভাবে তারা ঘুরে বেড়ায়। তো তারা কোনো পশু নিয়ে ঘুরে বেড়াবে, অ্যানিম্যাল নিয়ে ঘুরে বেড়াবে। অ্যানিম্যাল নিয়ে যেহেতু এরা ঘুরে বেড়ায়, অ্যানিম্যাল নিয়ে ঘুরে বেড়ায়, তাই এদের মেন কাজ সবসময় কি হওয়া উচিত, মেন কাজ হওয়া উচিত পশুপালন। এদের কিন্তু মেন কাজই হবে পশুপালন করা, কেমন। আর এরা পশুপালন করবে, বাইরে থাকবে, সুন্দর করে ওরা রোজগার করবে, খাবে এবং বাঁচবে। তাদের কোনো এক্স্যাক্ট কোনো জায়গা নেই যে ওরা এখানেই থাকবে, ওরা আজ এই মাসে এখানে আছে, পরের মাসে অন্য কোথাও চলে যাবেই যাবে, ঠিক আছে। এইখান থেকে তাহলে এই যে লোকরা আছে, এই যে মানুষ আছে, মানুষ এরা তো একসঙ্গে মানুষরা একটা গ্রুপ ঘুরে বেড়াবে, এই গ্রুপের একটা হেডও থাকে যারা যে দেখে যে ওরা ঠিকঠাক আছে কিনা, ওরা ঠিক খেতে পাচ্ছে কিনা, কোন দিকে যাব, পরের ডেস্টিনেশন কি হবে, ওরা সেটা দেখে। তো এই যে মানুষ আছে, এই অ্যানিম্যাল নিয়ে ঘুরে বেড়ালো, পশুপালন হলো, এবার মানুষ আছে, এই মানুষকে বলা হয় জন। এবার এই জন একটা করে সেটেলমেন্ট করে, সেটেলমেন্টে কেমন, এখানে কিন্তু সেটেলমেন্ট হয়নি, তারা 1 মাস এখানে আছে, 1 মাস অন্য জায়গায় আছে, পরে তারা একটা করে সেটেলমেন্ট পাবে, এস লিখলাম সেটেলমেন্টের জন্য, সেটেলমেন্ট পাবে। সেটেলমেন্ট মানে কোনো একটা জায়গায় বা স্থায়ী ওরা বসবাস করতে লাগবে। কোনো একটা জায়গায় ধরে নাও গিয়েছে, সেই জায়গাটায় গেল, জায়গাটায় গিয়ে ওই জায়গাটা ওদের খুব পছন্দ হয়ে গেল বা ওদের জন্য খুব সুইটেবল হয়ে গেল, ওইখানে ওরা থাকতে লাগলো। এই মানুষগুলো এবার থাকতে লাগলো, এরা যারা ঘুরে বেড়াচ্ছে হয় এরা থাকলো, মানে বাইরে আরো যারা ঘুরে বেড়াচ্ছিল, বাইরে থেকে অনেক মানুষ প্রবেশ করলো, কে কোথা থেকে প্রবেশ করছে তারা এসে এখানে থাকতে লাগলো, মানে কি তারা একটা পদ পেল, এইভাবে তৈরি হয়ে গেল জনপদ। কোনো মানুষ থাকলো, তারা বেড়ালো, পশুপালন করলো, তারপর তারা আস্তে আস্তে সেটেল হতে লাগলো, এভাবে তৈরি হলো কি জনপদ। জনপদটা কোথায় আসছে, এটা ছিল ঋগ্বৈদিক যুগে, এখানটা চলে আসছে লেটার বৈদিকে জনপদ। এবার জনপদ যখনই তৈরি হলো, এই যে জনপদ, জনপদের কথা যেটা আছে মৌর্য যুগে, যেটা চন্দ্রগুপ্ত, মৌর্য চন্দ্রগুপ্ত মানে চন্দ্রগুপ্ত ফার্স্ট, চন্দ্রগুপ্ত ফার্স্ট যে সে যে 14-15টা মহাজনপদ জিতবে, মহাজনপদ, মহাজনপদটা আসছে, সে যে জিতবে মানে কি ধরো ওই 16টা মতো ছিল, তার মধ্যে 14-15 এমনি কিছু জিতবে, মৌর্য সাম্রাজ্যের সময় এটা দেখা যাবে। তো জনপদ, এবার এক একটা জনপদ, এই জনপদগুলো মোটামুটি তুমি ধরে নাও, এই জনপদগুলো মোটামুটি ধরে নাও একটা ডিস্ট্রিক্ট, কোনো তখন শহর কান্ট্রি, এই কান্ট্রি ফান্ট্রি এই টার্ম ছিল না, ডিস্ট্রিক্টের টার্মও কিন্তু ছিল না, আমি এটা জাস্ট ডিস্ট্রিক্ট বলছি। তো কোনো ডিস্ট্রিক্ট হলো, ডিস্ট্রিক্ট যখন হলো, এগুলো তখন এই জনপদগুলো এবার একটা জায়গায় থাকলো মানুষ, এখানে ধরো একটা আমাদের যেমন আছে, এখানে একটা গ্রাম হলো, ওখানে একটা গ্রাম হলো, ওখানে একটা গ্রাম হলো, এইভাবে সব গ্রামগুলো মিলে মিলে সেগুলো একসঙ্গে কি হয়ে গেল, মহাজনপদ। মহা মানে বড়, এগুলো তো বাংলায় পড়ো নিশ্চয়ই, জানাতে হবে না। তো মহাজনপদ, এবারে জনপদে না, জনপদের এগুলো এক একটা হেড থাকতো, এই জনপদগুলোর এক একটা হেড কিন্তু থাকতো এই জনপদে, যে দেখাশোনা করতো যে কি ব্যাপার, কেমন চলছে কি না, সবকিছুই তারা কিন্তু দেখাশোনা করতো, হেড তো থাকতেই হবে। এবার এই যে হেড, এই হেডগুলোরও এই প্রত্যেকটা জনপদ মিলে যে মহাজনপদ হতো, এই হেডগুলোকে প্রত্যেকটাকে হারিয়ে হারিয়ে যুদ্ধ করে ওই যে জায়গাটাকে দখল করা, সেই জায়গাটাকে দখলের মাধ্যমে এখানে কিন্তু মহাজনপদের রাজা হতো একজন কিং, যার আন্ডারে এই ছোট ছোট জনপদগুলো থাকতো, যেটাই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জিতেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য জিতলো বা যে জিতলো, এতগুলো জনপদ যখন তারা জিতছে, তার মানে কি হচ্ছে, এতগুলো জনপদ জেতা মানে সেখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়া মানে মানুষের ক্ষয়ক্ষতি হওয়া, যুদ্ধ হওয়া মানে ম্যানেজ থেকে আবার আনম্যানেজ বা অগোছালোর দিকে এগিয়ে যাওয়া। এখানে চলে এলো লেটার বেদিক
লেটার বেদিক এজ আর হচ্ছে ঋগ বেদিক এজ, যেটা তোমরা আগেই দেখলে, ঠিক আছে? ঋগ বেদিক আর লেটার বেদিক। এবার শোনো, লেটার বেদিকে কি হলো, ওখানে মানুষ ঘুরে বেড়াতে লাগলো। মানুষ ঘুরে বেড়াচ্ছে মানে পশু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মেন ছিল পেশা ছিল পশুপালন। তাহলে লেটার বেদিকে যে পেশা, লেটার বেদিকে যে মেন বৃত্তি কি, বৃত্তি তো বলে ওটাকে, জীবিকা কি? লেটার বেদিকে যে কি হলো, মানুষ একটা জায়গায় থাকতে লাগলো। মানুষ যখন একটা জায়গায় থাকতে লাগবে তখন সে কি করবে? তখন তাকে খাবার মজুত করতে হবে, খাবার তৈরি করতে হবে, খাবার সে খাবে, শস্য না ফলালে সে খেতে পারবে না। পশুপালন তো আছেই, পশু তো সঙ্গে আছে, পশু তো নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে না। লেটার বেদিক হচ্ছে তার জন্য মেন ওদের যেটা বৃত্তি হলো সেটা হচ্ছে এগ্রিকালচার বা হচ্ছে চাষবাস। তারা একটা জায়গায় যখন থাকতে লাগবে, গ্রামে যেমন আমরা আছি বা সকলে আছে, তারা একটা জায়গায় যখন থাকতে লাগবে তখন তারা মেনলি কি করবে? এগ্রিকালচার, চাষবাসের উপর নির্ভর হবে, চাষবাস করবে। তারা নিশ্চয়ই পশুপালন করে এখানে সবসময় খেতে পারবে না, তো চাষবাসের জন্য পশু লাগে। বাট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টপিক মাথায় এলো, যেটা বলে দিই, লেটার বেদিকে যে না আয়রনের আবিষ্কার হয়ে যায়, আয়রনের আবিষ্কার হয়ে যাওয়ার জন্যই কিন্তু চাষবাসটা আরো এক ধাপ এগিয়ে যায়। পশু দিয়ে তো হবেই, পশু দিয়ে তো চাষবাস হবে, কিন্তু লাঙল হাল এসব কিন্তু আয়রন বা লোহা দিয়ে তৈরি হয়, তাই এগ্রিকালচার করতে আরো বেশি সুবিধা হয়। কিন্তু ম্যানেজ থেকে আনম্যানেজ অলরেডি চলে এসেছে, আমরা মহাজনপদের জন্য যুদ্ধ হচ্ছে, সবাই যুদ্ধ করছে, মানুষ অলরেডি আবার অগোছালো হয়ে যাচ্ছে, সেভাবে কিন্তু আনম্যানেজে আসছে। বা ঋগবেদিক আর লেটার বেদিকে যদি একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা হয়, তাহলে একটা ওভারভিউ তোমরা জাস্ট স্টোরির মতো শোনো। সেটা হচ্ছে ঋগবেদিকে কি হয়, ঋগবেদিক যুগে না একটু রিলিজিয়ান নিয়ে আসছি, রিলিজিয়ান। সেটা হচ্ছে যে ঋগবেদিক যখন যুগ হয়, ঋগবেদিক যুগে মেনলি ওদের গড থাকে ন্যাচুরাল, মানে ওরা এই বিশ্বাসে থাকে যে ওরা সামনে যা দেখতে পাবে, সেটাই হবে ওদের ভগবান। মানে ওরা যদি সামনে দেখে, আজ ঋগবেদিক যুগে যদি ওরা সামনে দেখছে ইন্দ্র, ওদের মেনলি ইন্দ্রই ভগবান ছিল মনে হয়, আমাদের ওদের মনে পড়ছে এখনো। তাছাড়াও ছিল অগ্নি, ওয়াটার, বায়ু, ওটা জল, বায়ু, যা ওরা চোখের সামনে দেখতে পাবে সেটাই হচ্ছে ওদের দেবতা, প্রকৃতির পুজো করতে হবে পরিষ্কার। লেটার বেদিক যে কি করতে, লেটার বেদিক যে আনলিমিটেড গড হয়ে যায়। আনলিমিটেড গড হওয়ার পিছনে কারণ আছে, আনলিমিটেড গড হওয়ার পিছনে কারণ নেক্সট টাইমে বুঝতে হবে। আনলিমিটেড গড হয়ে যায়, এখানে কিন্তু গড মেনে চলে। সবচেয়ে যেটা ঋগবেদিক যুগে যেটা ছিল, সেটা হচ্ছে ঋগবেদিক যুগে যে ভাগ, মানে সমাজে একটা সোসাইটিতে মানুষ যে থাকে, এদের ভাগ কি? এদের ভাগ থাকে, এক থাকে ব্রাহ্মণ, এক থাকে ক্ষত্রিয়, শর্ট ফর্মে লিখছি ক্ষত্রিয়, আর এক থাকে বৈশ্য, আর এক থাকে শূদ্র। এই চারটে হচ্ছে মেন সোসাইটির মানুষ, ঠিক আছে? মেন সোসাইটির মানুষ হচ্ছে এই চারটে। তো ঋগবেদিক যুগে কি হয়, ঋগবেদিক যুগে না এদেরকে কাজ অনুযায়ী পরিচয় পায়, কাজ যে যেমন কাজ করে তার তেমন পরিচয়। টিচার পড়াশোনা করায়, পুজো করায় ব্রাহ্মণ। ক্ষত্রিয় কি করে? ক্ষত্রিয় প্রোটেক্ট করে, প্রোটেক্টর বা আর্মি, যেটা আর্মি যে প্রোটেক্ট করছে আমাদেরকে, রক্ষা করছে, সেটাই ক্ষত্রিয়। তারপর আসছে বৈশ্য, বিজনেস। শূদ্র হচ্ছে এই তিনটেকেই যারা সেবা করে, সেটা হচ্ছে শূদ্র। শূদ্রদের কষ্ট প্রথম থেকে, সেটা হচ্ছে শূদ্র সবকার নিচে, ঠিক আছে? তো কিন্তু এখানে কাজ অনুযায়ী পরিচয় হতো, ওইভাবে অত্যাচার হতো না। টিচার পড়াচ্ছে, ক্ষত্রিয় প্রোটেক্ট করছে, বৈশ্য এ করছে, শূদ্র কিন্তু এদের সকলকে সেবা করছে, এভাবে কিন্তু ওয়ার্ক অনুযায়ী এদের ডিভিশন হতো। সবচেয়ে বাজে জিনিস যেটা হয়েছিল লেটার বেদিকে, যার জন্য জৈনিজম আর বুদ্ধিজম যেটা এসেছিল, বৌদ্ধ আর জৈন ধর্মের প্রবর্তন যার কারণে হয়েছিল, সেটাও এখান থেকে বুঝতে পারবে। এত কাজ করতো ওয়ার্ক থেকে, এবার কিন্তু এখানে ট্রান্সফার হয়ে কিসের ভিত্তিতে হবে? কাস্টের ভিত্তিতে। এবার যার যা কাস্ট সেটাই হবে। কাস্ট কি? প্রথমে আছে ব্রাহ্মণ, টিচার, ক্ষত্রিয় প্রোটেক্ট, আর বৈশ্য বিজনেস। সবকার উপরে থাকছে এখানে ব্রাহ্মণ, সবকার নিচে থাকছে এখানে শূদ্র। ক্ষত্রিয় আর বৈশ্য যেটা বিজনেসম্যান, তারা তো মিডিলে থাকছে, কিন্তু এই দুটো সবকার উপরে এবং সবকার নিচে কিন্তু থাকছে। তো শূদ্র এখানে থাকবে, ব্রাহ্মণ উপরে। তো এবার কি হতে লাগলো, ব্রাহ্মণরা না যেহেতু উপরে আছে, শূদ্রদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার শুরু করে দিল, প্রচুর লাঞ্ছনার শিকার হতে লাগলো। কাস্ট যখনই ঢুকে যাবে, জাতি যখনই ঢুকে যাবে, তখনই কিন্তু লাঞ্ছনার শিকার তারা হতে লাগবে। আর ব্রাহ্মণ যেহেতু উপরে ছিল, ব্রাহ্মণ কেমন ভাবে এখানে কাস্টের ভিত্তিতে হতো ভাগটা। এই ব্রাহ্মণ আগে কি হতো, টিচার ব্রাহ্মণ
যে পড়াচ্ছে ব্রাহ্মণ, প্রোটেক্ট করছে ক্ষত্রিয়, বিজনেস করছে বৈশ্য। এখন তা না, এখন ব্রাহ্মণ পড়াচ্ছে এর ছেলে, ছেলে কি লিখবো, চিলড্রেন, এর চাইল্ড যে সেও পড়াচ্ছে, সে জানুক না জানুক পড়াচ্ছে, মানে সমাজের হাল বুঝতেই পারছো কেমন হবে, সে জানুক না জানুক সে কিন্তু পড়াচ্ছে। এরও ছেলে সেও পড়াচ্ছে। শূদ্রের ছেলে কিন্তু শূদ্রই থেকে যাচ্ছে, সে যত ভালোই পড়াশোনা করুক, যত ভালোই বিজনেস করুক, যত ভালোই যা করুক, তার কিন্তু কোনো সমাজে ইনক্রিমেন্ট হচ্ছে না, বরঞ্চ নিচের দিকে নেমে যাচ্ছে। সেই প্রভাবটা ফেলছে ব্রাহ্মণরা। এবার ব্রাহ্মণরা কেমন ভাবে এই জায়গাটাকে দখল করেছিল, ব্রাহ্মণদের সাহায্যে যত তাড়াতাড়ি সাম্রাজ্য স্থাপন করতে পারে রাজারা, সেই দিকে ব্রাহ্মণ কিন্তু নজর দিতে লাগলো। ব্রাহ্মণ কেমন নজর দিতে লাগলো, ব্রাহ্মণ বললো যে যজ্ঞ করো, যজ্ঞ করলে তোমার খুব ভালো হবে, তুমি খুব ভালো করতে পারবে। শূদ্রদেরকে পড়েন ব্রাহ্মণরা বললো যে তোমরা এইভাবে যজ্ঞ করো বা এই পুজো করো, তাহলে তোমাদের জাতির উন্নতি হবে, পরের জন্মে হোক, সে 7 জন্ম পরে হোক, যাই হোক, সেইভাবে যেমনই হোক বুঝিয়েছিল। তো তাদের এই ব্যাপার ছিল, যেহেতু আনলিমিটেড গড ছিল, তাই তাদের সবচেয়ে ভালো সুবিধা ছিল, যখন খুশি তখন একটা করে ভগবান প্রতিষ্ঠা করে দিত। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওরা যেমন করেছে তেমনই এটা বলছে যে আনলিমিটেড গড মানে ওরা যখন খুশি তখন একটা করে ভগবান কিন্তু স্থাপনা করে দিত, যার ফলে সমাজে ওদের ওদের সহজ হতো না। ওরা যত বেশি ঠাকুর এখানে স্থাপন করতে পারবে, যত বেশি কজ দেখাতে পারবে, যত বেশি যজ্ঞ করতে পারবে, ততই ব্রাহ্মণদের লাভ। আর মেনলি অত্যাচার হতো শূদ্র, বৈশ্যরাও অত্যাচার হতো, ক্ষত্রিয়রাও অত্যাচারিত হতো, কিন্তু শূদ্র কিন্তু প্রচন্ড পরিমাণে অত্যাচার হতো, যেহেতু উপরে চলে গিয়েছে। আর শূদ্রদের কোনোদিন ইনক্রিমেন্ট নেই, শূদ্রদের যদি কেউ ইনক্রিমেন্ট না হয় তার তো অত্যাচার থাকবেই জীবনে, সে চেষ্টা করলেও কোনো কিছু কিন্তু করতে পারবে না। মহাজনপদের বা জনপদের যে হেড, সেই হেড অনুযায়ী কিন্তু এবার কিন্তু সমস্ত কিছু চলতে লাগলো, যে হেড যা বলবে তাই হবে। এবার হেড যে মেন আছে, সে তো চাইবে যে আমি তাহলে আরো কতগুলো জনপদের হেড হই, আরো কতগুলো জনপদ দখল করি। তখন ওই হেডের যে লোভ, সেই লোভের জন্য আরো সাম্রাজ্য স্থাপন হতে লাগলো, সাম্রাজ্য বিস্তার হতে লাগলো, বিস্তারের জন্য যুদ্ধ হতে লাগলো, যুদ্ধের জন্য মানুষের ম্যানেজ থেকে আবার মানুষ আনম্যানেজডের দিকে কিন্তু এগিয়ে গেল। এবার শূদ্ররা এত অত্যাচারিত হচ্ছে, শূদ্ররা যে এত অত্যাচারিত হচ্ছে, এরা কিন্তু এবার চাইবে, আমি কিন্তু এখানে বলেছি যে কোথায় লিখেছিলাম 3 নম্বরের যে কারণটা ছিল, যে কেউ যদি কষ্ট পায় সে তখন চেষ্টা করবে কোনো একটা সহজ পথ দেখার বা সহজ পথে যাওয়ার, বা অন্য কেউ সহজ পথ ক্রিয়েট করবে এবং যারা কষ্ট পাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদেরকে তারা তাদের দিকে টেনে নেবে। তেমনই এখানে জন্ম নিয়েছিল জৈন আর বৌদ্ধ, এই দুটো ধর্মের কিন্তু তারপরেই জন্মটা নেয় শুধুমাত্র এই কারণে লেটার বেদিকে যে শূদ্রদের উপর চরম পরিমাণে অত্যাচারিত হয়েছিল তাই। ইভেন এটাও দেখবে যে ক্ষত্রিয় হচ্ছে প্রোটেক্ট করে, যারা প্রোটেক্ট করে, প্রোটেক্টের যারা কাজ ছিল তারা হচ্ছে ক্ষত্রিয়রা কষ্টটা দেখতে পেয়েছিল শূদ্রদের। ক্ষত্রিয়রা বিপ্লব করতো, যে কোনো অন্যায় হচ্ছে আমরা বিপ্লব করবো, কোনো অন্যায় হচ্ছে আমরা বিপ্লব করবো, যেহেতু প্রোটেক্ট করছে না, ওরা তো বিপ্লব করবে। তো ওরা বিপ্লব করতো। এবার বিপ্লব করতে গিয়ে তখন ওরা তো জানছে যে বিপ্লব করছে কোন কারণের জন্য, তারা কিন্তু জানে যথেষ্ট ভালো করে যে কাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, কারা বেশি নিপীড়িত হচ্ছে। তো ওরা দেখলো যে শূদ্র নিপীড়িত হচ্ছে, তার জন্য ক্ষত্রিয়রাই এখানে কিন্তু জৈন, বৌদ্ধ, মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজন ছিলেন, দুজনই কিন্তু ক্ষত্রিয় ছিলেন। তো এই ক্ষত্রিয়রা কিন্তু যথেষ্ট দেখতে পেয়েছিলেন এবং বৈশ্যরাও দেখেছিলেন। তার জন্য এই জৈন আর বৌদ্ধ ধর্মে প্রথমে কিন্তু কোনো ব্রাহ্মণ যায়নি, কারণ ব্রাহ্মণরা অলরেডি হেড আছে, অলরেডি রাজা আছে, তারা অলরেডি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। আর শূদ্ররা প্রচন্ড নিপীড়িত, প্রচন্ড লাঞ্ছিত হয়েছে, তাই তারা চেষ্টা করছে যে একটা ভালো লাইফ, ভালো জীবনের দিকে আমরা এগিয়ে যাব, যেখানে আমাদেরকে জায়গা দেবে ক্ষত্রিয়দের এই জৈন বৌদ্ধ ধর্ম। তার জন্য শূদ্ররা প্রচুর পরিমাণে এখানে গ্রহণ করেছিল, নতুন একটা ধর্মের প্রবর্তন হলো। এই ধর্ম প্রবর্তন করার ফলে কিন্তু শূদ্ররা এই নিপীড়নের হাত থেকে অনেকটা রক্ষা পেয়েছিল। এবার এদের অনেক রকম মত আছে, সেগুলো আস্তে আস্তে আমরা আবার এগোবো। যে মেয়েরা তখন যে ঋগ্বৈদিক যুগ ছিল তখন, যখন হরপ্পা সিভিলাইজেশন ছিল তখন কিন্তু ফ্রিডম ছিল তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে, তারা পড়াশোনা করতো, তারা যথেষ্ট পরিমাণে কাজ করতো, নিজের জীবিকা নিজে করতো, নিজেরা খেত দিত, সুন্দর থাকতো, যেমন বলেছিলাম হরপ্পা সিভিলাইজেশনে, কারণ ব্যাপারটা পুরোটা গোছানো ছিল, মেয়েরা খুবই ভালো ছিল। কিন্তু লেটার বেঁধে গেছে আর সেটা হয়নি। যখনই কোনো জায়গায় কোনো হেড চলে আসবে, হেড, এই যে মহাজনপদ ঘিরে হেড, এই যে সমাজের মধ্যে হেড হওয়ার জন্য যে হেড, এই যখনই হেড চলে আসবে তখনই আনম্যানেজডের দিকে কিন্তু সমাজ এগিয়ে যাবে, ম্যানেজ থেকে আনম্যানেজডের দিকে সমাজ কিন্তু এগোবে। কারণ ওই হেড যে প্রভু, সে চেষ্টা করবে একটা প্রতিপত্তি রাখার, আর তখনকার এই প্রতিপত্তির সংজ্ঞাই ছিল আলাদা, তারা চেষ্টা করবে একটা প্রতিপত্তি রাখার। তো তখন মেয়েরা লেটার বেঁধে গেছে, আর ওই ফ্রিডম ছিল না, সতীদাহ কথা চলে এসেছিল লেটার বেঁধে গেছে। আর মেয়েরা তখন
পড়াশোনা হবে না, বাড়ির বাইরে যেতে পারবে না, বাড়িতে থাকো, রান্না করো, এখানেই বসে থাকো, এই টাইপের একটা ব্যাপার কিন্তু লেটার বেদিকে এসে চলে আসে। যার জন্যই এই ধর্মের প্রবর্তন হয়, যেখানে শূদ্রদেরকে জায়গা দেবে, এই হেড থেকে আবার কি করে আসবে, শূদ্ররা কি করে এখানে ঢুকবে, এখানে কেন আসবে, এই ধর্মের ব্যাপার কি। তারপর আস্তে আস্তে আমরা মৌর্য যুগের যুদ্ধ, মুঘল সাম্রাজ্য, সুলতান, মডার্ন সমস্ত দিকে এগোবো। বাট আস্তে আস্তে পড়ে বসবে, আস্তে আস্তে স্লোলি অ্যান্ড স্টেডিলি এগোবো। এটা জাস্ট একটা ওভারভিউ ক্লাস ছিল। দেখো নিশ্চয়ই, আশা করি ভালো লাগবে। পরে আমরা যখন ডিটেলসে যাবো এই পুরো ঘটনাটা তোমরা কিন্তু লিঙ্ক খুব সহজে করতে পারবে, আই থিঙ্ক খুব সহজে করতে পারবে।